উৎসবের আর বাকি 4 দিন। শুরু হলো প্রবল বৃষ্টি। উৎসবের মাঠে জমে গেল জল। আজ রাতেই টাকা লাগবে, বললেন শিশি দাদা। এক ডাক্তারকে অদ্ভুত এক এক্সপেরিমেন্ট করতে বললেন শিশি দাদা। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। এপ্রিল মাস, গৌহাটি মন্দিরে অনুষ্ঠিত হবে সর্বভারতীয় ঋত্বিক সম্মেলন এবং নববর্ষ ষষ্ঠী মহাযজ্ঞ উৎসব। সাজো সাজো রব। উৎসবের আর কটা দিন মাত্র বাকি। পূজ্যপাদ শিশি দাদা সপরিবারে চলে এসেছেন উৎসবের কাজকর্ম তদারকি করার জন্য। মহা উৎসাহে চলছে উৎসবের প্রস্তুতি। উৎসবের আর 10 দিন বাকি। শুরু হলো প্রকৃতির তাণ্ডব। প্রচণ্ড বৃষ্টি। কাজকর্মে সৃষ্টি হতে থাকলো বহু বাধাবিঘ্ন। আবহাওয়ার অবস্থা দেখে কর্মীরা এক প্রকার হতাশ। প্যান্ডেল তৈরির মাঠ বৃষ্টির জলে ডুবে গেছে। প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়ার জন্য গাড়ি মোটর চলার অবস্থাও নাই। সব কি তাহলে পণ্ড হয়ে যাবে? দিন এগিয়ে চলল। উৎসবের আর 4 দিন বাকি। সকালবেলা প্রার্থনার পরে পূজ্যপাদ দাদার বসার ঘরে তার সান্নিধ্যে বসে আছে অনেক গুরুভাই। তাদেরই একজন প্রিয়নাথ দেব শর্মা। তিনি তখন বসে বসে ভাবছেন, এমন পরিস্থিতি থাকলে উৎসব তো হবেই না, হলে হয়তো গেস্ট হাউসের উপরের ঘরটাতে কোনোরকম কর্মী সম্মেলনটা হতে পারে। পূজ্যপাদ দাদা হঠাৎ তার দিকে তাকিয়ে বললেন, প্রিয়দা, আপনি খুব কড়া রৌদ্র সৃষ্টি করে দিতে পারেন না? প্রিয়দা বুঝলেন পূজ্যপাদ দাদার ইঙ্গিত। বললেন, আগে আপনার যখন ইচ্ছে হয়েছে কড়া রৌদ্র হবেই। আশ্চর্য ব্যাপার, সেদিনই একটু পর থেকেই বৃষ্টি বন্ধ হয়ে রোদ বের হয়ে এলো। পরের দিন ভয়ঙ্কর কড়া রৌদ্র। দুদিনেই মাঠঘাট সব শুকিয়ে গেল। কর্মীরাও দিনরাত কাজ করে উৎসবের প্রস্তুতি শেষ করে ফেলল। সবার মনে আনন্দ। উৎসব এবং কর্মী সম্মেলনও সুষ্ঠুভাবে সমাপন হয়ে গেল। তাঁরা যে প্রয়োজনে প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করতে পারেন প্রত্যক্ষ রইল সবাই। সর্বপ্রচেষ্টায় নিষ্ফল এক নিঃসন্তান দম্পতি। তাদের দিকে উদ্দেশ্য করে শিশি দাদা বললেন ডক্টর স্বরূপ চক্রবর্তী তাকে, আমার মনে হয় জনন কোষকে ছোট ছোট করে কেটে শরীরের অন্যত্র পুঁতে দিলে ওরা ক্রিয়াশীল হয়ে উঠতে পারে। এক্সপেরিমেন্ট করে দেখতে পারিস। আজ্ঞে। বলে তো দিলেন আজ্ঞে, কিন্তু মাথাটা বন বন করে ঘুরতে থাকলো। এটা কি সম্ভব? এটা তো মেডিকেল সায়েন্সে এখন আবিষ্কারই হয়নি। যাই হোক, নিজের মতো করে চেষ্টা করতে থাকলেন একটু। দেখলেন ভারতে এখানে যা প্রযুক্তি আছে তাতে এই এক্সপেরিমেন্ট এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। এরপর পেরিয়ে গেছে প্রায় 1 বছর। একদিন গাড়ি চালাতে চালাতে স্বরূপদার আবার মনে পড়তে লাগলো কথাগুলো। রাত তখন 10টা। সুরক্ষিত জায়গায় গাড়ি থামিয়ে ল্যাপটপ খুলে নেট অন করলেন। দেখলেন জার্মানিতে সদ্য প্রকাশিত হয়েছে একটা রিসার্চ পেপার। 2 জন বৈজ্ঞানিক ওই ধরনের একটা পরীক্ষা ইঁদুরের দেহে করেছেন সফলভাবে। বুঝতে দেরি হলো না স্বরূপদার। বাবা বোধহয় চেয়েছিলেন এই কাজটা তিনিই করেন। ঘড়িতে তখন রাত 11টা। বাইরে প্রবল ঝড় বৃষ্টি। মনে উঠেছে প্রশ্নের ঝড়। যতটুকু তাতে আসক্ত হয়ে ওঠা যায় কেবলমাত্র ততটুকুই তিনি সামনে উদ্ভাসিত হন। পূজ্যপাদ দাদার নির্দেশে শিলং মন্দিরে তখন নতুন অনেক কাজ চলছে, কিন্তু কর্মকর্তারা অর্থ সংকটে পড়ে কাজে খুব দ্রুত এগোতে পারছে না। পূজ্যপাদ দাদা সেই সময় গৌহাটি কেন্দ্রে আছেন। একদিন রত্নেশ্বর টেরন্দা সন্ধ্যার পর সিনেমা দেখতে যাওয়ার উদ্দেশ্যে বাইকে করে জুন আরএনসি রোড দিয়ে যাচ্ছেন। বিপরীত দিক থেকে এগিয়ে আসছে একটা গাড়ি। রত্নেশ্বরদের বাইকের সামনে এসে দাঁড়ালো সেই গাড়ি। নেমে এলেন পূজ্যপাদ শিশি দাদা। কি টেরন্দা, এই রাত্রে কোথায় যাচ্ছেন? আজ্ঞে এমনি বের হয়েছি। আপনার সঙ্গে টাকা আছে? আজ্ঞে আছে। কত টাকা? আজ্ঞে 30 টাকা আছে। 30 টাকা দিয়ে কি হবে? আপনি এখনই 1000 টাকা নিয়ে আসুন। টেরন্দা বললেন, এখন 1000 টাকা আমি কোথায় পাই? আগামীকাল আমি বাড়ি থেকে এনে দেব। কালকে হবে না, আমার আজকে রাত্রের মধ্যেই লাগবে। যেখান থেকে পারেন নিয়ে আসেন। নিরুপায় হয়ে বলতে লাগলেন টেরন্দা, তাহলে আপনি বলে দেন কোথায় গেলে টাকা পাবো? আপনি যোগেন কলিতাদার বাড়িতে যান। প্রথমে যোগেনদার কাছে চাইবেন। যদি যোগেনদার হাতে না থাকে তাহলে তার বউয়ের কাছে চাইবেন। আমার কথা বলবেন যে তার ট্রাঙ্কের ভিতর কাপড়ের মধ্যে যে 1000 টাকা আছে সেটা আমি চাচ্ছি। টেরন্দা তখনই বাইক চালিয়ে যোগেন কলিতাদার বাড়িতে গেলেন। কলিতাদা বিগত বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন। বহু টাকা খরচ হয়েছে। বিশেষ টাকা নেই হাতে।
টেরনদা কলিদাদার কাছে পূজ্যপাদ দাদার আশীর্বাদের কথাটা বললেন, কিন্তু এই রাতে 1,000 টাকা তিনি পাবেন কোথায়? আর অন্য কোনো গুরু ভাইয়ের ঘরে গিয়ে যে টাকা সংগ্রহ করে এনে দেবেন তেমন শারীরিক ক্ষমতাও নাই। টেরনদা কলিদাদার স্ত্রীকে একবার ডেকে দিতে বললেন। কলিদাদার স্ত্রী তখন রান্নাঘরে ছিলেন, বের হয়ে এলেন। টেরনদা পূজ্যপাদ দাদার কথাটা জানালেন। একথা শুনেই কলিদাদার স্ত্রীর মুখে ফুটে উঠল অপার বিস্ময়। বললেন, ট্রাঙ্কের ভিতরে অনেকদিন আগেই এই 1,000 টাকা আমি রেখেছি। এই ব্যাপারে আমার স্বামীও জানেন না। আমি নিজেও এটা ভুলতে বসেছিলাম। পূজ্যপাদ দাদা কেমন করে জানলেন? কিছুই তার অজানা নয়। ভক্তের মনের অলিগলি, প্রকৃতি হোক বা বিজ্ঞানের জটিল রহস্য, সব জায়গায় তাদের অবাধ বিচরণ। এটাই আচার্য পরম্পরা। যুগপুরুষোত্তমের এবারের লীলা এক জন্মে সীমাবদ্ধ নয়। এ লীলা 10,000 বছরের, আর তা হয়ে চলেছে। গত 18ই মে 2025, স্থান পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর রাঙামাটি। পূজনীয় অবিন্দার ইচ্ছে ও আশীর্বাদে তাঁর পাঠানো ডিপির টিমের আহ্বানে আয়োজিত হওয়ার কথা এক বিশাল সৎসঙ্গ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সম্মিলিতভাবে। সময় নির্ধারিত হয়েছে সকাল 11টা। অর্থাৎ এই গ্রীষ্মের রোদ্দুরে সূর্য যখন থাকবে মধ্য গগনে, তখন হবে সৎসঙ্গ। মনে আছে, আমরা তার আগের দিনগুলোতে যখনই কোনো বাড়িতে ওই সৎসঙ্গের জন্য আমন্ত্রণ জানাতে যাচ্ছি, মানুষজন বলছেন, এত রোদ কিভাবে যাব? কিছু কিছু অতিলজিক্যাল মানুষ আবার নেগেটিভ কমেন্টও পাস করছেন এই রোদের মধ্যে দুপুরে সৎসঙ্গ আয়োজনের নির্বুদ্ধিতা দেখে। যাই হোক, দেখতে দেখতে এগিয়ে এলো দিন। 18ই মে সকাল। সারা আকাশ মেঘে ঢাকা। সারাটা দিন না তো কঠোর রোদ বেরুলো, না তো বৃষ্টি পড়ল এক ফোঁটা। মৃদুমন্দ হাওয়া বয়ে গেল সর্বক্ষণ। সৎসঙ্গ অনুষ্ঠান, নিঃশুল্ক মেডিকেল ক্যাম্প, ভান্ডারা, সমস্ত কিছুই পূর্ব নির্ধারিতভাবেই সম্পন্ন হলো সুষ্ঠুভাবে। আর সবাই দেখল, কেউ কেউ বা বুঝল, লীলা চলছে।